আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, যদি আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা সুপার পাওয়ার নিজের মধ্যে আবিষ্কার করেন, ব্যাপারটা কেমন হয়? তো আজকের গল্পটাতেও কিছুটা এমনই ঘটেছিল, কিন্তু এক্ষেত্রে আবার কয়েকজন মানুষ ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যখন চিকিৎসা করে ফিরে আসে, তখন একেকজন পেয়ে যায় একেক রকমের শক্তি। তো চলুন দেখে আসা যাক তারপর কি হয়েছিল। তো গল্পের শুরুতে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, যার ভেতরে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যেই সেই ছেলেটা রাস্তাতেই মারা যায়। সে ছিল একজন যুবক ছেলে, যে কিনা মারা যাবার আগে নিজের অর্গানগুলো ডোনেট করে দেবার জন্য একটা ফর্মে সইও করেছিল। অর্থাৎ তার সকল অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো অসুস্থ মানুষের সাহায্যের জন্য ব্যবহার করা হবে। তো এখন দুজন ডাক্তার সার্জারি করে তার অঙ্গগুলো বের করতে শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে এই লোকটার চামড়া ছিল গন্ডারের চেয়েও বেশি শক্ত, আর অঙ্গগুলো বের করতে করতে ডাক্তারেরা অনেক সমস্যায় পড়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন কাজ শেষ হয়ে যায়, তখনই হঠাৎ একজন নার্স চিৎকার করতে করতে বাইরে দৌড়ে পালিয়ে যায়। ডাক্তারেরা দ্রুত অপারেশন থিয়েটারে গিয়ে দেখে যে সেই রোগীটা পুরোপুরি ছাই হয়ে উধাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ঘটনার পরে সেই লোকটার হার্ট অ্যানা নামের একজন যুবতী মেয়েকে দিয়ে দেয়া হয়। তো অদ্ভুত ব্যাপার হলো, অ্যানার শরীর খুব ভালোভাবেই সেই হার্টটাকে গ্রহণ করে নেয়। সে তো খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে বাড়িতেও পাঠিয়ে দেয়া হয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যে অ্যানার হাতে একটা গোল চিহ্ন চলে আসে। এই চিহ্নটা দেখতে অনেকটা ট্যাটুর মতো মনে হচ্ছিল, কিন্তু অ্যানা এমন কোনো ট্যাটু কখনোই করায়নি। তো যাই হোক, অ্যানার বাবা ছিল একজন টাইকন্ডো মাস্টার, যে কিনা একটা জিমও চালায়। এখানে অ্যানার ছোটবেলা থেকেই টাইকন্ডো শেখার খুবই শখ ছিল। কিন্তু এরপর একটা ম্যাচের সময় অ্যানার হার্ট অ্যাটাক হয়ে যায়, আর তারপর থেকে তার বাবা প্রচণ্ড ভয় পেতে থাকে তার মেয়েকে আবারও এই খেলায় নিয়ে আসবে কিনা এই ব্যাপারটা নিয়ে। অ্যানার বাবা এই অপারেশনের পরে তার মেয়েকে আর কখনোই এইসব লড়াই করতে দিতে রাজি হচ্ছিল না। তো একদিন যখন তার বাবা বাড়িওয়ালার সঙ্গে কথা বলছিল, তখনই অ্যানা ঘুরে গিয়ে একটা পাঞ্চিং ব্যাগে লাথি মারে। সেই পাঞ্চিং ব্যাগটা রীতিমতো ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এত শক্তি অ্যানার তখনও ছিল না, যখন সে পুরোপুরি সুস্থ ছিল। তো এখন তার এই নতুন শক্তি অ্যানা পরীক্ষা করতে চায়। সে বুঝতে চায় যে এটা আসলেই তার ভেতরের শক্তি, নাকি কোনো কাকতালীয় ঘটনা ঘটেছিল। তো এখন সে রাস্তায় গিয়ে একটা উঁচু জায়গার দিকে মুখ করে নিচের জুতার ফিতা বেঁধে নেয়, আর তারপর দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে, একদম ফ্ল্যাশের মতো। এমনকি সে একটা স্কুটি চালককেও পেছনে ফেলে দেয়। আর এক মুহূর্তের জন্য তার মনে হয় যে সে এতটাই দ্রুত দৌড়াচ্ছে যে সে এখন উড়ে যেতে পারবে। কিন্তু হঠাৎ করে ঢালু রাস্তা শুরু হয়ে যায়, আর তার জন্য নিজেকে থামানো অনেক মুশকিল হয়ে পড়ে। নিচে একটা ছোট ট্রাকও দাঁড়িয়েছিল, আর সে এত জোরে গিয়ে ট্রাকটার সাথে ধাক্কা খায় যে ট্রাকটা প্রায় উল্টে যাচ্ছিল। আসলে অ্যানার বুকে এই নতুন হার্ট লাগানোর পর থেকে সে যেন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তো কেউ একজন লুকিয়ে লুকিয়ে অ্যানার এইসব ভিডিও আবার অনলাইনে আপলোডও করে দেয়। আর যেহেতু টাইকন্ডো ইউনিফর্মের উপরে অ্যানার নাম দেখা যাচ্ছিল, তাই একটা ছেলে তার টাইকন্ডো জিমের নাম পড়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। সে দূর থেকে অ্যানার কিছু ছবি তোলার চেষ্টাও করে, কিন্তু অ্যানা এক মুহূর্তেই তার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে। ছেলেটা বুঝতেই পারছিল না যে এটুকু একটা মেয়ে এত শক্তিশালী কিভাবে হতে পারে। ঠিক তখনই অ্যানা দেখতে পায় যে এই ছেলেটার হাতেও ঠিক একই রকমের একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। এই ছেলেটার নাম ছিল জ্যাক। সে অ্যানাকে বলে যে আমিও সেই একই লোকের কাছ থেকে অঙ্গ পেয়েছি, যার অঙ্গ তুমিও পেয়েছো, আর সম্ভবত ওই লোকের অর্গানসগুলোর কারণেই আমাদের কাছে সুপার পাওয়ার চলে এসেছে। সে আরও জানায় যে একজন মানুষ তার শরীরের মোট 6টা অঙ্গ দান করে দিতে পারে। তার মানে এই সুপার পাওয়ার হয়তো মোট 6 জন লোকের মধ্যে থাকবে, যারা ওই লোকের 6টা অঙ্গ নিয়েছে। তো জ্যাক এখন সুপার পাওয়ারওয়ালা বাকি লোকদেরকে খুঁজতে চায়, আর অ্যানার সাথে দেখা হওয়ার পর দিনই তারা তৃতীয় জনকে খুঁজেও পায়। সেদিন অ্যানা লুকিয়ে একটা দৌড়ে অংশ নিয়েছিল, কারণ যে জিতবে সে খুবই দামি একটা জুতো পুরস্কার পাবে। আর অ্যানা তো খুব সহজেই সবাইকে পেছনে ফেলে এই ম্যাচ জিতে যায়, আর সে নিজের জুতোটা দেখতে থাকে। তখনই একটু বয়স্ক ধাঁচের একজন মহিলা তাদের কাছে চলে আসে। সে বিনামূল্যে সবাইকে ড্রিঙ্কস বিতরণ করছিল, কারণ সে নিজের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছিল, আর সে এখন পুরোপুরিভাবে সুস্থ।
এই কথা শুনতেই তারা দুজন সাথে সাথে এই মহিলার হাত দেখতে চলে যায়, কিন্তু সেখানে কোনো অদ্ভুত চিহ্ন ছিলই না। কিন্তু কিছুক্ষণ পর মহিলাটা ঘুরতেই তারা তার কোমরে সেই গোল চিহ্নটা দেখতে পায়, অর্থাৎ এই মহিলার ভেতরেও কোনো সুপার পাওয়ার রয়েছে। এখন পরের দৃশ্যটা একটা বিলাসবহুল বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে মিনো নামের একজন বৃদ্ধ লোক প্রায় মরার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিল। এই রোগীর বড় মেয়ে বাইরে এসে ডাক্তারকে ফোন করে বলে যে আপনি তো বলেছিলেন যে বাবা ঠিক হয়ে যাবে, কিন্তু বাবার অবস্থার তো কোনো উন্নতিই হচ্ছে না। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেই বৃদ্ধ লোকটা বিছানায় উঠে বসে পড়ে আর বলে যে আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আর এখানেই তার হাতে আমরা সেই অদ্ভুত চিহ্নটাও দেখতে পাই। তো এটা দেখে আমরা পরিষ্কার হতে পারি যে ওই ধনী বৃদ্ধ লোকটার ভেতরেও কোনো সুপার পাওয়ার রয়েছে। আর এরপর আমরা একটা ইলেকট্রনিক্সের দোকানে একজন যুবক ছেলেকে দেখতে পাই। সে আরামে নিজের আঙুল ফোটাচ্ছিল, আর তখনই তার সামনে রাখা সকল টিভিগুলো একসাথে বন্ধ হয়ে যায়। সে আসলে যেখানেই যাচ্ছিল সেখানেই বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করতে শুরু করে। এই ছেলেটার নাম হলো জিরো। সে রাস্তা পার হয়ে একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে, আর সে নিজের শক্তি ব্যবহার করে গেমিং মেশিন থেকে অনেক টাকা জিতে নেয়। আর তারপর সে সমস্ত জেতা টাকা দিয়ে নিজের জন্য বিলাসবহুল জিনিসপত্র কিনতে শুরু করে। জিরো আসলে সেই 6 জনের মধ্যে একজন ছিল যারা সেই অদ্ভুত লোকটার অঙ্গগুলো পেয়েছিল। সে তার এই নতুন জীবনের পুরোপুরি ফায়দা উঠাচ্ছিল। এরপর আমরা আবারও অ্যানাকে দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে জ্যাক আর সোফিয়া নামের ওই মহিলার সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে। তারা আসলে একে অপরের সাথে নিজেদের সুপার পাওয়ার নিয়ে আলোচনা করতে থাকে। জ্যাক বলে যে আমি নতুন ফুসফুস পেয়েছি, তাই আমার শক্তি ফুসফুসের সাথে জড়িত। আমি যদি খুব জোরে ফু দেই তাহলে রীতিমতো ঝড় চলে আসে। কিন্তু সোফিয়া বলে যে আমি তো নিজের মধ্যে কোনো শক্তি অনুভব করিনি, আর হ্যাঁ আমি কিন্তু কিডনি পেয়েছি। এর উত্তরে জ্যাক বলে যে কোনো চিন্তা করবেন না, যখন সকল সুপার পাওয়ার পাওয়া মানুষের একত্রিত হবে তখন ঠিকই আপনার শক্তিও ভেতর থেকে জেগে উঠবে। আর ঠিক তখনই তাদের মাথার উপরের সবগুলো বাল্ব জ্বলতে আর নিভতে শুরু করে। এরপর সেখানে জিরোর এন্ট্রি হয়। সে বলে যে আমি আসলে মোটামুটি একটা দূরত্ব থেকে যে কোনো মানুষকে দেখলেই বুঝতে পারি যে তার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে কিনা। আসলে ট্রান্সপ্ল্যান্ট করে আমি ওই অদ্ভুত লোকটার চোখ পেয়েছি। তো জ্যাকের আবার এই নতুন ছেলেটাকে একদমই পছন্দ হচ্ছিল না। সে অ্যানাকে এটাও বলে যে আমরা আসলে সবার উপরে এভাবে বিশ্বাস করতে পারি না, আমাদের মধ্যে কেউ না কেউ তো খারাপ হতেই পারে। আর তাছাড়াও এই সমস্ত শক্তি যারা শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করতে চাইবে তাদের উপরে বিশ্বাস করতে আমাদের আরও একবার ভাবা উচিত। যাই হোক, এই ঘটনার পর দিন অ্যানার ফোনে একটা অদ্ভুত মেসেজ চলে আসে। আসলে জিরো তার কাছে সাহায্য চেয়ে তাকে একটা জায়গায় ডেকে পাঠিয়েছিল। সে প্রতিদিনের মতোই গেম খেলার সময় চিটিং করতে গিয়ে আজকে ধরা পড়ে গেছে। আর এখন ক্লাবের সিকিউরিটি গার্ডেরা তার কাছ থেকে সকল টাকাগুলো ফেরত চাইতে থাকে। ওরা তাকে বলছিল যে কিরে তুই কি পিকাচু নাকি, আঙুল ফুটিয়ে সকল বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে ফেলিস। তো এইসব কথাবার্তার মধ্যেই সুপার পাওয়ারওয়ালা বাকি 3 জন তাকে সাহায্য করতে সেখানে পৌঁছে যায়। কিন্তু জ্যাক তাকে সাহায্য করতেই চাচ্ছিল না। সে রীতিমতো পা চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু অ্যানার ভেতরে তখনই আবার সুপার হিরো জেগে ওঠে। সে বলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা খুবই জরুরি। তাই সে দ্রুত সোফিয়ার ড্রিঙ্ক থেকে একটা স্ট্র বের করে জ্যাকের নাকের নিচে লাগিয়ে দেয়। এতে করে জ্যাক প্রচণ্ড জোরে একটা হাঁচি দেয়, আর তার মুখ থেকে এত ভয়ঙ্কর বাতাস বের হয় যে সকল গুন্ডারা এখান থেকে উড়ে যায়। এরপর আমরা আবারও সেই ধনী বৃদ্ধ মিনোকে দেখতে পাই, যে কিনা নিজের পার্টনারের সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছিল। ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে মিনো তার পার্টনারের গলা ধরে ফেলে, আর তার শরীরের ভেতরের সমস্ত প্রাণ শক্তি শুষে নিতে থাকে। লোকটা হঠাৎ করে অনেক বেশি বুড়ো হয়ে যায়, আর মিনো কিছুটা যুবক হয়ে ওঠে। মিনো এরপর এগিয়ে গিয়ে বাইরে একটা গাছে হাত দেয়, আর সেই গাছের ভেতরে থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নিয়ে সে গাছটাকে একদম শুকিয়ে ফেলে। এখন মিনোর পরে আমরা আরেকজন সুপার হিরোকে দেখতে পাই, যে কিনা একটা ফ্যাক্টরিতে কাজ করত। তার নাম ছিল জন, যে কিনা এখানকার শ্রমিকদের উপরে অনেক চাপ দিচ্ছিল আর বলছিল যে তাড়াতাড়ি হাত চালাও, আজকে আমাদের সারা রাত কাজ করতে হবে। এইসব কথা শুনে একজন শ্রমিক রেগে গিয়ে সামনে এসে বলে, স্যার আপনি একদম ঠিক করছেন না, আমাদের দিয়ে এত কাজ করানো একদমই ঠিক নয়, আমাদেরও তো একটা জীবন আছে নাকি।
তারপর তারা দুজন যখন ঝগড়া করছিল তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। তো গল্পের এই পর্যায়ে আসান পারফিউম সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই, আর তা হলো আমাদের কালেকশনে সিলভার স্টোন, ব্লুবেরি মাস্ক সহ বেশ কিছু নতুন পরীক্ষিত পারফিউমস এসেছে। আপনারা চাইলে 5 পিসের কম্বো আকারে পারফিউমস বা আতরগুলো নিতে পারেন। একদম 8 থেকে 24 ঘন্টা কাপড়ে ঘ্রাণের গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ, আর দামও থাকবে হাতের নাগালে। তাছাড়াও ভিডিও দেখে যে কোনো কম্বো অর্ডার করলেই পাবেন আমার পছন্দের একটা আতর উপহার, যেটা আমি প্রতিবারই মসজিদে যাবার আগে লাগাই। তো দাম আর অর্ডার প্রসেস সম্পর্কে জানতে ডেসক্রিপশন ও পিন কমেন্টে ফেসবুক পেজটা চেক আউট করুন। কারণ একজন শ্রমিক উপর থেকে নিচে পড়ে গিয়েছিল। আসলে এখানে সুরক্ষা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, আর যখন কেউ ওই আহত শ্রমিককে দেখতে পাচ্ছিল না তখনই জন লুকিয়ে লুকিয়ে আহত ওই শ্রমিকের ক্ষতের উপরে নিজের হাত রেখে দেয়, আর কয়েক মুহূর্তের মধ্যেই তার পুরো ক্ষত একদম ঠিক হয়ে যায়। কিন্তু জনের প্রচণ্ড ব্যথা হতে থাকে, আর সে চুপচাপ একপাশে গিয়ে সকল ব্যথাটা সহ্য করে নেয়। অন্যদিকে ওই ধনী বৃদ্ধ লোকটার মেয়ে টিনা এটা বুঝতে পারে যে তার বাবার মধ্যে এই নতুন শক্তিটা নিশ্চয়ই অর্গান ট্রান্সপ্ল্যান্টের কারণেই এসেছে। তাই সে তার লোকদেরকে বলে, তাড়াতাড়ি সেই সব লোকদেরকে খুঁজে বের করো যারা ওই ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে শক্তি পেয়েছে। আর শীঘ্রই তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে খুঁজেও বের করে ফেলে। আর এই সময় এই নতুন নতুন সুপারহিরোরা সবাই সোফিয়ার ড্রিঙ্কসের গাড়ির উপরে বসে গ্যাংয়ের লোকদের কাছ থেকে পালাচ্ছিল, কারণ ওই ক্লাবের লোকেরা এখনও তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে ধাওয়া করছিল। টিনার অ্যাসিস্ট্যান্টও এটা দেখে সাথে সাথে তাদের পিছু করতে শুরু করে, আর এই 3টে গাড়ি খুবই বাজেভাবে রাস্তায় খুব দ্রুত ছুটছিল। অ্যানা সামনের গাড়িটাকে ধাক্কা দিয়ে যাচ্ছিল, কারণ সে তার গাড়িটাকে অন্য সব গাড়ির চেয়ে অনেক দ্রুত চালাচ্ছিল। এমনকি কিছুক্ষণের মধ্যে সে তার পিছু নেওয়া সকল গাড়িগুলোকে পেছনে ফেলে দেয়। কিন্তু এই ক্লাবের লোকেরা তাদের পিছু একদমই ছাড়ছিল না। তখনই জ্যাক গাড়ি থেকে কয়েকটা ড্রিঙ্কস বের করে গুন্ডাদের উপরে ছুটতে শুরু করে। গুন্ডাগুলোর গাড়ির সামনের কাছে সাদা রঙের তরল পড়ে যায়, যার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলে। আর ওরা 4 জন গুন্ডাদের হাত থেকে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। কিন্তু গাড়িটার গতি এত বেশি ছিল যে তারা সোজা একটা বারবিকিউ রেস্টুরেন্টে ঢুকে পড়ে। 4 জন এমন ভাব করতে থাকে যেন তারা এখানে বসে বারবিকিউয়ের জন্য অপেক্ষা করছে, আর ভাবছে কেন ওয়েটার আসছে না। এরপর রাত হওয়ার কারণে তারা সবাই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে জ্যাক আবার জিরোর সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে যে তোর চক্করে আজ আমরা সবাই মারা পড়তে চলেছিলাম। এভাবে তাদের ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে তারা সবাই নিজের নিজের রাস্তায় একা একা চলে যায়। এই ঝগড়ার কারণে হওয়া বিচ্ছেদের জন্য অ্যানা খুবই কষ্ট পায়। সে আসলে 1 বছর ধরে মেডিকেলের ছুটিতে ছিল। সে স্কুলেও যায়নি, তার কোনো নতুন বন্ধুও ছিল না। আর তাই জ্যাক আর সোফিয়ার সাথে কাটানো সময়টা তার অনেক ভালো লাগতো। আর এখন তো সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু পরের দিন জ্যাকের মাথা কিছুটা ঠান্ডা হতেই সে অ্যানার কাছে ক্ষমা চাইতে চলে আসে। সে বলে যে আমি আসলে রাগের মাথায় একটু বেশিই বলে ফেলেছি, সরি, আমাকে মাফ করে দিও। অ্যানা প্রথম একটু নাটক তো করে, কিন্তু তারপর সে তাকে ক্ষমা করে দেয়। তো এখন সে বাকি 4 জনকে আবারও এক জায়গাতে ডাকার পরিকল্পনা করে। অন্যদিকে টিনার অ্যাসিস্ট্যান্ট তাকে রেকর্ড করা ভিডিওগুলো দেখায়, আর টিনা সিদ্ধান্ত নেয় যে এই লোকগুলোকে আসলে তাদের ধরতে হবে, কারণ এদের শরীর থেকে তারা যদি শক্তি বের করে কিছু ওষুধ বানাতে পারে তাহলে না জানি সেই ঔষধ কত ধরনের রোগ সারিয়ে তুলতে পারবে। আর স্বাভাবিকভাবে এমন কোনো ঔষধ তার হাতে থাকলে সে অনেক বেশি ধনী হয়ে যাবে, কারণ টিনা একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিল। এদিকে ততক্ষণে অ্যানা, সোফিয়া আর জিরো মিটিংয়ের জায়গাতে পৌঁছে গেছে। এই সময়ের মধ্যে জিরো এটাও খুঁজে বের করে ফেলেছিল যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরে সেটা কে পেয়েছে। তারা সবাই মিলে এখন শুধুমাত্র জ্যাকের জন্য অপেক্ষা করছিল। তারপর সবাই মিলে ওই নতুন সদস্যটাকে খুঁজতে যাবে যে কিনা লিভার পেয়েছে। ওদিকে ফ্যাক্টরিতে আমরা জনকে তার সিনিয়রের সাথে কথা বলতে দেখি। সে বলে যে স্যার, এই ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের সুরক্ষা আমাদের আরও একটু বাড়াতে হবে। কিন্তু তার সিনিয়র অফিসারেরা তার কোনো কথাই কানে নিচ্ছিল না, কারণ এই শ্রমিকদের জীবন তাদের কাছে খুবই নগণ্য ছিল। এদিকে জনের উপরে কাজের চাপ এতটাই বেশি ছিল যে সে নিজের কাজ শেষ করার জন্য লাঞ্চের ব্রেকটাও ছেড়ে দেয়। কিন্তু তার ক্লান্ত সঙ্গীরা খাবার খেতে এখান থেকে চলে যায়। আর তখন কারো এটা চোখেই পড়েনি যে পাশের একটা গ্যাস ট্যাঙ্ক ধীরে ধীরে লিক করছে। এদিকে ফ্যাক্টরির বাইরে আমাদের 3 সুপারহিরো এখনও জ্যাকের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ফ্যাক্টরির ভেতর থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আসে।
জন তাড়াতাড়ি সকল শ্রমিকদেরকে বাইরে বের করতে শুরু করে যাতে করে কম সংখ্যক লোক এই আগুনে আহত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত একজন শ্রমিক সেফটি ডোরের পেছনে আটকা পড়ে যায়। এটা দেখে জন প্রচণ্ড ঘাবড়ে যায়। সে নিজের হেলমেট দিয়ে জানালা ভাঙতে শুরু করে, কিন্তু হায় আফসোস, কোনো লাভ হচ্ছিল না। আর ঠিক সেই সময় অ্যানা একদম সঠিক মুহূর্তে সেখানে চলে আসে। সে দরজায় প্রচণ্ড জোরে লাথি মেরে ওটাকে ভেঙে ফেলে। সেই সাথে বিস্ফোরণে উড়ে আসা গ্যাস কন্টেনারগুলোকেও সে লাথি মেরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু ভেতরের ইলেকট্রিক সিকিউরিটি দরজাটা খুবই বেশি শক্তিশালী ছিল। এটা দেখে এগিয়ে আসে জিরো, কারণ সে যে কোনো ইলেকট্রিক যন্ত্র নিজের মতো করে কন্ট্রোল করতে পারত। সে এক চুটকিতে সে দরজাটা খুলে ফেলে। অন্যদিকে জ্যাক দেরি করে হলেও ঘটনাস্থলে পৌঁছে যায়। সকল জায়গা ধোঁয়ায় ভরে গিয়েছিল। আহত লোকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই জিরো আরেকটা চুটকি বাজিয়ে সবার ফোনের রিংটোন চালু করে দেয়, যার ফলে জ্যাক সমস্ত শ্রমিকদের অবস্থান জেনে যায়। জ্যাক তাদেরকে খুব সহজে বাঁচাতে পারছিল, কারণ সে নিঃশ্বাস টেনে নিয়ে ভেতরে যেত। তার ফুসফুসে অনেক শক্তি থাকার কারণে সে অনেকক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখতে পারত। আর এখন যে আহত শ্রমিককে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, জন তখন সাথে সাথে নিজের শক্তি দিয়ে সেই লোকটাকে সুস্থ করে ফেলে। কিন্তু এবারের এই কাজটা জনের জন্য খুবই বেশি অতিরিক্ত হয়ে গিয়েছিল। এই কারণে সে অসুস্থ হয়ে কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হতে শুরু করে। সোফিয়া বুঝতে পারে যে জনের ফুসফুসে নিশ্চয়ই ওই বিষাক্ত গ্যাস ঢুকে গেছে। তাই সে এগিয়ে গিয়ে জনের হাত ধরে আর অন্য হাতে সে জ্যাকের হাত ধরে। সে আসলে এক একজন সুপারহিরোর শক্তি আরেকজনের সাথে জুড়ে দিতে পারত। তাই এখন জ্যাকের ফুসফুসের শক্তি জনের শরীরে চলে যায় আর জন সাথে সাথে একদম সুস্থ হয়ে ওঠে। আর সোফিয়াও নিজের শক্তির ব্যাপারটা এখানেই জানতে পারে। কিন্তু এখন ফ্যাক্টরিতে বিষাক্ত ধোঁয়া খুবই দ্রুত ভরে যাচ্ছিল, তাই তারা সবাই দ্রুত এখান থেকে বের হতে শুরু করে। কিন্তু তখনই সোফিয়া হঠাৎ অর্ধেক রাস্তাতেই থেমে যায়, কারণ তারা আসলে ভুলবশত জিরোকে ভেতরে ফেলে এসেছিল। এরপর জ্যাক দ্রুত শ্বাস বন্ধ করে ভেতরে চলে যায়। আর সে জিরোকে খুঁজে বের করে নিয়ে আসার সময় সবাই মনে করেছিল যে জ্যাক হয়তো ফু দিয়ে সকল গ্যাস বাইরে বের করে দেবে, কিন্তু সে তো উল্টে জিরোকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে সাহায্য করে। তো যাই হোক, কোনো রকমে ওরা দুজন সুস্থভাবে বাইরে বেরিয়ে আসে। এই সিনটা এতটাই অদ্ভুত ছিল যে দেখে অনেকেই হেসে দিয়েছে হয়তো। তো যাই হোক, জিরো সুস্থভাবে বাইরে চলে আসে আর এরপর ওই 5 জন কাছেরই একটা রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। এখানে জন সবাইকে বলে যে আমি আসলে অন্য যে কোনো প্রাণীর জীবন বাঁচানোর শক্তি পেয়েছি। আমি যে কারো কষ্ট নিজের শরীরে নিতে পারি। আমি তার শরীরে হাত দিলেই সে সুস্থ হয়ে যায়, কিন্তু আমার অনেক কষ্ট হয়। কিন্তু এরপর একটু পানি খেয়ে বিশ্রাম নিলেই আমি আবারও ঠিক হয়ে যাই। এই দুর্ঘটনার পরে তারা সবাই একসাথে কাজ করেছিল আর সবাইকে বাঁচিয়েছিল বলে তাদের মধ্যে একটা অন্য রকমের বন্ধন তৈরি হয়ে গেছে। এখন পরদিন জন তার আহত সঙ্গীদেরকে দেখতে হাসপাতালে চলে যায়, কিন্তু সেখানে লিফটের মধ্যে ওই বৃদ্ধ লোকটার সাথে তার দেখা হয়। জন ওই বৃদ্ধের কোম্পানিতে কাজ করত, তাই সে তাকে স্যালুট করে, কিন্তু ভুলবশত তার হাতের তালুর ওই চিহ্নটা দেখে ফেলে মিনো তার কাছে গিয়ে সেই চিহ্নটা মন দিয়ে দেখতে থাকে আর বলে, আরে এটা তো একটা ট্যাটু। এর উত্তরে জন বলে যে না না স্যার, কিছুদিন আগে আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, তারপর জানি না কিভাবে এই চিহ্নটা নিজ থেকে আমার হাতে চলে এসেছে। কিন্তু মিনো যখন সামনাসামনি তাকে জিজ্ঞাসা করে যে তোমার ভেতরে কি আর কোনো পরিবর্তন হয়েছে, তখন জন আসলে নিজের ভেতরে থাকা এই সুপার পাওয়ারের কথাটা তাকে বলবে কিনা সেই ব্যাপারে খুবই কনফিউজ ছিল। তাই সে চুপ করে থাকে আর বলে যে না স্যার, তেমন কিছু না, আমি ব্যাস আগের চেয়ে একটু বেশি সুস্থ হয়ে গেছি, এটাই। এই কথাটা শুনে মিনো একটা পরিকল্পনা করে। তাই যাওয়ার আগে সে জনের নাম, তার ঠিকানা, সে কি কাজ করে সবকিছু মনে রেখে দেয়। সেই রাতে জন বাড়তি কিছু টাকা রোজগারের জন্য ড্রাইভারের কাজ করছিল। আর তখনই সে খেয়াল করে যে তার যাত্রী আর কেউ নয় বরং টিনার অ্যাসিস্ট্যান্ট ছিল। জন কিছু বুঝে ওঠার আগেই টিনার অ্যাসিস্ট্যান্ট তাকে অজ্ঞান করে ফেলে। আর কিছুক্ষণ পর যখন জনের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়, যেখানে টিনা ডাক্তারকে বলছিল যে তাড়াতাড়ি এই লিভারটা বের করে নাও। কিন্তু ডাক্তারেরা অপারেশন শুরু করার আগেই মিনো এখানে চলে আসে। মিনোর উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। সে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে যে লিভারের যদি কিছু অংশ শরীরের ভেতরে থাকে তাহলে কি সেটা আবারও নিজে থেকেই গ্রো করতে পারে। ডাক্তারেরা হ্যাঁ বলতেই মিনো সাথে সাথে জনের গলা টিপে ধরে আর তার সকল শক্তি শুষে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু জনের ক্ষেত্রে সেই কাজটা করতেই পারছিল না। তার এমন মনে হতে থাকে যে সম্ভবত তার শক্তি দুর্বল হয়ে পড়েছে। তাই সে পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাক্তারের উপরে এটা চেষ্টা করে, আর সাথে সাথে সেই ডাক্তার যুবক থেকে বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে মারাও যায়। মিনো বুঝতে পারে যে তার শক্তি আসলে সুপার পাওয়ারওয়ালা লোকেদের উপরে কাজ করবে না। তাই মিনো একজন ডাক্তারকে বলে যে এই লোকের লিভারের 90% অংশ কেটে আমাকে লাগিয়ে দাও, আর বাকি 10% ওর ভেতরেই ছেড়ে দাও, যাতে করে ওর শরীরের ভেতরে লিভার আবারও বেড়ে উঠতে পারে। তো এই ঘটনার পরে টিনা তো আর সেই লিভার হাতে পায় না। তাই টিনা তার দলকে বলে দেয় যে বাকি সুপার পাওয়ারওয়ালা লোকদেরকে ধরে ফেলো। ওদিকে জ্যাক একটা দোকান থেকে বেরোতেই স্যুট বুট পরা কিছু বডিগার্ড তাকে দেয়ালের সাথে চেপে ধরে। তারা তাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করার চেষ্টা করছিল, কিন্তু জ্যাক তো শ্বাসই নিচ্ছিল না। তাই তারা বুদ্ধি করে জ্যাককে কাতুকুতু দিয়ে শ্বাস ছাড়ায়, আর তখনই জ্যাক অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সোফিয়া আর জিরোর উপরেও সেই লোকগুলো হামলা করে দেয়, আর তারাও খুবই তাড়াতাড়ি ধরা পড়ে যায়। শেষমেশ অ্যানাকে তার বাড়ির দরজাতেই ঘিরে ফেলা হয়। গুন্ডাদেরকে দেখে অ্যানার বাবা বলে যে সোনা, তুমি আরামে এখানে বসো, এদেরকে আমি দেখে নিচ্ছি। কিন্তু এই টাইকন্ডো মাস্টার আসলে কেবলমাত্র ছোট ছোট বাচ্চাদেরকে শেখানোর মতোই ক্ষমতা রাখত। সে নিজে কারো সাথে খুব লড়াই করতে পারতো না। কিন্তু অ্যানা এইসব কিছু দেখে লুকিয়ে লুকিয়ে এমনভাবে গুন্ডাগুলোকে মারছিল যাতে করে তার বাবার মনে হয় যে সেই সকল গুন্ডাদেরকে পেটাচ্ছে। এখানে অ্যানার বাবার মনে হয় যেন সে একাই সকল শত্রুদেরকে হারিয়ে দিয়েছে, যদিও আসল কাজটা অ্যানাই করেছিল। কিন্তু এখন সে ফ্ল্যাশের মতো দ্রুত গতিসম্পন্ন হয়ে গিয়েছিল। তাই তার বাবা যখনই ঘুরে দেখে তখন সে দেখতে পায় যে অ্যানা আরামে বেঞ্চের উপরে বসে আছে। এদিকে সকল গুন্ডারা এখান থেকে পালিয়ে যায়। তখন অ্যানার বাবা দৌড়ে তার কাছে চলে আসে আর বলে, মা তুমি ঠিক আছো তো? অ্যানা তো এই যাত্রায় ঠিক ছিল, কিন্তু বাকি সবাই ফেসে গিয়েছিল। টিনার লোকেরা তাদেরকে ধরে এমন একটা জেলখানাতে বন্দি করে দেয় যেখানে তারা নিজেদের শক্তি ব্যবহারই করতে পারছিল না। অন্যদিকে লিভার ট্রান্সপ্ল্যান্টের পরে বৃদ্ধ মিনোর মধ্যে আবারও সুস্থ হওয়ার শক্তি চলে আসে। সে এখন নিজের যৌবনে ফিরে গিয়েছিল। তাকে নিজের মেয়ের চেয়েও বেশি যুবক লাগছিল। কিন্তু এখানে টিনা মনে মনে আসলে তার বাবার মৃত্যুর অপেক্ষা করছিল, যাতে করে তার বাবা মারা যাবার পরে এই পুরো কোম্পানির মালিক সে হয়ে যেতে পারে। কিন্তু এখন নিজের বাবাকে আবারও যুবক অবস্থাতে দেখে মনে হচ্ছিল যে বাবার আগে তো সে নিজেই মারা যাবে। তো এখন মিনো বাড়িতে চলে যায়, আর গোসল করার পরে আয়নায় সে আবারও নিজের যুবক শরীরটা দেখে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে সেখানে অন্ধকার ছেয়ে যায়, আর সে একদম অন্য একটা জায়গাতে পৌঁছে যায়। তার সামনে এক অদ্ভুত শক্তি দু হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। মিনো এগিয়ে গিয়ে সেই শক্তির হাত ধরার চেষ্টা করে, কিন্তু সেই অজানা শক্তি তাকে নিজের দিকে টেনে নেয়। তার মুখ মুহূর্তের মধ্যে যুবক থেকে আবারও বৃদ্ধ হয়ে যাচ্ছিল। এরপর মিনো রেগে গিয়ে নিজের হাত ঝেড়ে ফেলে। সে বুঝতে পারে যে এই সব কিছু আসলে তার মনের মধ্যে চলছিল, আর কাঁচ ভাঙার কারণে তার হাতে যে আঘাত লেগেছিল সেটাও মুহূর্তের মধ্যে সেরে যায়। কিন্তু মিনো তখনও সন্তুষ্ট ছিল না। সে এখন সিদ্ধান্ত নেয় যে সুপার পাওয়ার পাওয়া সকল লোকেদের অঙ্গ প্রত্যঙ্গ সে নিজের করে নেবে, আর সকল মানুষের সুপার পাওয়ার শুধুমাত্র তার ভেতরে থাকবে। সে আরও বেশি ক্ষমতাবান হয়ে যেতে চায়, যাতে করে লোকেরা রীতিমতো তার পুজো করতে শুরু করে। টিনা তার বাবার শক্তির সামনে কিছুই করতে পারছিল না। এরপর মিনো টিনার বানানো সেই জেলখানাতে ঢুকে তার লোকেদেরকে পেটাতে শুরু করে, আর তার শক্তির সামনে ওই লোকেরা একদমই কিছুই করতে পারছিল না। মিনো খুব শীঘ্রই ধরা পড়া সেই তিনজন সুপারহিরোকে খুঁজে বের করে, আর সেই সময় জিরো তার পায়ের আঙুল দিয়ে চুটকি বাজানোর চেষ্টা করছিল, কারণ তার হাত দুটো খুবই অদ্ভুতভাবে বাঁধা ছিল। সে যখন প্রায় তার পা দিয়ে চুটকি বাজাতে সক্ষম হয়ে যাচ্ছিল, তখনই কয়েকজন কর্মী তার কাছে এসে তাকে বেঁধে নিয়ে যেতে শুরু করে। জিরো আবারও নিজের পা দিয়ে চুটকি বাজিয়ে অ্যানাকে নিজেদের লোকেশন জানিয়ে মেসেজ পাঠিয়ে দেয়। আরেকটা চুটকি বাজিয়ে সে সোফিয়ার জেলের দরজাটাও খুলে ফেলে, কিন্তু পরের মুহূর্তে ডাক্তার তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে অ্যানা তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তার বাবা এই বিষয়টা জানতে পারার সাথে সাথে তিনিও তার সাথে রওনা দেয়। আগের লড়াইয়ে গুন্ডাদেরকে হারিয়ে তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস চলে এসেছিল। এদিকে অপারেশন থিয়েটারে জিরোর একটা চোখ থেকে কর্নিয়া আগেই বের করে নেওয়া হয়।
ভাগ্য ভালো ছিল যে সময় মতো তার জ্ঞান ফিরে আসে আর সে তার অন্য চোখটা বাঁচিয়ে নিতে সক্ষম হয়, কারণ হঠাৎ করে জ্ঞান ফিরে আসার কারণে তার অন্য চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মিনো তাকে মারার বদলে জনের কাছে ছেড়ে দেয় যাতে করে জন আবারও তাকে সুস্থ করে দিতে পারে। এদিকে মিনো নিজের নতুন শক্তি দেখানোর জন্য একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে এমন সব লোকদেরকে ডাকা হয়েছিল যাদের রোগের চিকিৎসা একদমই করা সম্ভব ছিল না। মিনোর যৌবন ফিরে আসতে দেখে সবাই তো অবাক হয়ে যায়। সে নিজের শক্তির নমুনা দেখাতে গিয়ে একটা দেয়াল ভেঙে ফেলে, যেখানে তার বৃদ্ধ বয়সের ছবি লাগানো ছিল। কিন্তু মিনোকে এইসব কিছু করতে দেখে উপস্থিত লোকেরা তো ভয় পেয়ে যায়। তাদের মনে সম্মান বা ভক্তির কোনো চিহ্ন ছিল না। তাই মিনোর সাথে সাথে নিজের চাল বদলে নেয়। সে একজন প্রতিবন্ধী লোকের হাত ধরে আর জনের কাছ থেকে পাওয়া শক্তি দিয়ে সে ওই লোকটাকে পুরোপুরি সুস্থ করে দেয়। এরপর সে খুবই অসুস্থ একটা মেয়ের কাছে গিয়ে তাকেও একদম সুস্থ করে দেয়। এখানকার লোকেরা তাকে সত্যি এখন ঈশ্বরের মতো করে দেখছিল। তারা সবাই তার সামনে হাঁটু গেড়ে মাথা নত করে তার পুজো করতে থাকে। এর মধ্যে মিনো বুঝতে পারে যে অ্যানা এখানে আসছে, কারণ মিনো ইতিমধ্যেই জিরোর সুপার পাওয়ারটাও পেয়ে গিয়েছিল। তাই সে আঙুল ফোটায় আর তাদের আসার সকল রাস্তা খুলে যায়। এরপর নিজের নাটক দেখানোর জন্য সে একটা বড় সিংহাসনে বসে পড়ে আর লিসা এবং তার বাবার সামনে পৌঁছে যায়। অ্যানা এটা দেখেই বুঝে যায় যে এই লোকটাই তার বাকি বন্ধুদের শক্তি শুষে নিচ্ছে। তাই সে কোনো কিছু না ভেবেই মিনোকে এক লাথি মেরে দেয়। আর এই ঘটনায় মিনোর একটা হাত সত্যিই ভেঙে যায়। তার ভেতরে যেহেতু জনের শক্তি ছিল, তাই কিছুটা পানি পান করার সাথে সাথে তার হাতটা খুবই তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। তখনই সেখানে সোফিয়া আর জ্যাকও চলে আসে। এবার তিন বন্ধু আবারও একত্রিত হয়। তখন মিনো রেগে গিয়ে বলে যে বাহ, খুব ভালো, যাক একসাথে সবাইকে পাওয়া গেছে, এখন তাড়াতাড়ি তোমাদের অঙ্গগুলো আমাকে দিয়ে দাও। এদিকে অ্যানার বাবার মধ্যে তখনও অহেতুক আত্মবিশ্বাসে ভরা ছিল, তাই সে মিনোর দিকে এগিয়ে চলে যায়। কিন্তু মিনো হাত ঘুরিয়ে তাকে এখান থেকে উড়িয়ে ফেলে দেয়। অ্যানা নিজের গতি ব্যবহার করে কোনো রকমে তার বাবাকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার খুব বেশি আঘাত লাগে না। এরপর অ্যানা আর মিনোর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুইজনের কাছে ভয়ঙ্কর সুপার পাওয়ার ছিল। বেচারি অ্যানার কাছে মাত্র একটা অঙ্গের শক্তি ছিল, যেখানে মিনোর কাছে ছিল তিনজনের শক্তি, অর্থাৎ তিনটে অঙ্গের শক্তি। তাই সে খুব শীঘ্রই অ্যানাকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এসব কিছু দেখে জ্যাক আর সোফিয়া দৌড়ে তার কাছে পৌঁছে যায়। জ্যাক মিনোর দিকে জোরে ফু দিয়ে দেয় আর সে দূরে গিয়ে পড়ে। আর এটা দেখে মিনো প্রচণ্ড রেগে যায়। তাই সে খুব সজোরে জ্যাকের কপালে একটা আঙুল দিয়ে আঘাত করে, যার ফলে জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর মিনো সোফিয়াকে ধরে ফেলে, কিন্তু সোফিয়া উল্টে মিনোর শক্তি শুষে নিতে শুরু করে। এটা দেখে মিনো তো অবাক হয়ে যায় আর সে জানতে পারে যে সোফিয়া আসলে একজন সুপারহিরোর শক্তি অন্যজনের মধ্যে স্থানান্তর করতে পারে। এটা জানতে পেরে মিনো তাকে বলে যে ঠিক আছে, তাহলে বাকি সুপারহিরোদের শক্তি তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, তাহলে আর তাদের অঙ্গ চুরি করার কোনো দরকারই পড়বে না। কিন্তু তখন এই জিরো আর জন সেখানে পৌঁছে যায়। এখন পাঁচজন মিলে মিনোর বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। মিনো সবাইকে একেবারে শেষ করে দেবার জন্য নিজের শক্তি সব একত্রিত করে ফেলে। অ্যানা সবার সামনে দাঁড়িয়েছিল আর সে শীষ বাজিয়ে জ্যাককে ইশারা করে। জ্যাক বুঝে যায় যে এখন অ্যানার দিকে খুব জোরে বাতাস ছুঁড়ে মারতে হবে, তাই সে এমনটাই করে। এতে করে অ্যানা প্রচণ্ড গতি পায় আর তার শক্তি দিয়ে সে মিনোকে একটা ঘুষি মারে। কিন্তু অ্যানা একা একা লড়াই করে মিনোর সাথে কোনোভাবেই পারছিল না। তাই তখন বাকি সুপারহিরোরা সবাই নিজেদের শক্তি একত্রিত করে ফেলে, যাতে করে তারা অ্যানাকে সাহায্য করতে পারে। কিন্তু মিনো এখানে অনেক বেশি শক্তিশালী ছিল। মিনো নিজের শক্তি দিয়ে চারপাশের বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে ফেলেছিল। জিরো নিজেও চুটকি বাজিয়ে চারপাশের বিদ্যুৎ দিয়ে হামলা করে দেয়, কিন্তু এটা মিনোকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। আর এই যুদ্ধের কারণে শীঘ্রই হলের ভেতরে থাকা বড় বড় পিলারগুলো ভাঙতে শুরু করে, মূর্তিগুলো পড়ে যেতে শুরু করে, আর নিচে থাকা সবাই নিজেদের নতুন ঈশ্বরের পূজা করতে ব্যস্ত হয়ে পড়েছিল। মিনো প্রচণ্ড আহত হয়ে গিয়েছিল, তাই সে মাটিতে জমে থাকা পানি শুষে নিয়ে নিজের সকল ক্ষত ঠিক করে ফেলে। সে সবাইকে আলাদা আলাদা দিকে বলের মতো ছুঁড়ে ফেলতে থাকে। তারপর এক হাতে সে অ্যানার গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। আর এখন অ্যানার মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হতে শুরু করে। এরপর সে সোফিয়ার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই পাঁচজন একত্রিত হয়ে এবার মিনোকে ধরে ফেলে।
আর সোফিয়া খুব দ্রুত মিনোর সুস্থ হয়ে ওঠার শক্তিটা এবার লিসার শরীরে ঢুকিয়ে দেয়। এখন মিনো তার ক্ষত সারিয়ে ফেলার শক্তিটা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। অন্যদিকে অ্যানা এখন মিনোর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। সে মিনোকে এখন এমনভাবে মারতে থাকে যেন সে কোনো পাঞ্চিং ব্যাগে পেটাচ্ছে। আর কিছুক্ষণ পর মিনো আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই এই বিল্ডিংটা ভেঙে নিচে থাকা মিনোর সমস্ত ভক্তদের উপরে পড়তে শুরু করে। বিল্ডিংয়ের কাঠামো ভেঙে পড়তে দেখে বাকি সবাই মিলে সেটাকে সামলে নেয়, কিন্তু এই সুযোগে মিনো আবারও ঝাঁপিয়ে পড়ে আর তাদের শক্তি চুরি করার চেষ্টা করে। কিন্তু শেষমেশ অ্যানার বাবা ঘুরে এসে মিনোকে একটা লাথি মারে আর মিনো দূরে গিয়ে পড়ে। আর এবার তারা মিনোর ভেতর থেকে সম্পূর্ণ শক্তি বের করে ফেলে, যার ফলে সে সাথে সাথে আবারও বৃদ্ধ হয়ে যায়। এখন মিনো সেই সিংহাসনে বসেছিল যার সাহায্যে সে উপরে উঠেছিল। জিরো চুটকি বাজিয়ে তাকে সবার সামনে পাঠিয়ে দেয়। আর তার ভক্তরা যখন নিজেদের ঈশ্বরের আসল রূপ দেখতে পায়, বৃদ্ধ আর ক্লান্ত, তখন সবার সামনে আসল সত্যিটা চলে আসে। অবশেষে মিনো সব কিছুতেই হেরে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ গল্পটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।